আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোহিনুর সাকি। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সপ্তম দিনের আপিল শুনানিতে আরও ৩০টি আবেদন নিষ্পত্তি। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। পবিত্র শবে মেরাজ আজ। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র এই রাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে নাগরিক শোক সভা। বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাজধানী উত্তরায় 7তলা ভবনে অগ্নিকাণ্ডে 6 জন নিহত, আহত আরও বেশ কয়েকজন। ইরান বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। ইরান সংঘাত চায় না, তবে মার্কিন আগ্রাসনের সমুচিত জবাব দেবে, জানালেন ইরানের প্রতিনিধি। এবং মিরপুরে বিপিএল এর দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 5 উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে 30টি আপিল আবেদন নিষ্পত্তি হয়েছে। আজ 481 থেকে 510 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বিকেল 3টা থেকে শুরু হয়ে 5টা পর্যন্ত চলে আপিল শুনানি। এর আগে গতকাল ষষ্ঠ দিনে 104টি আপিল আবেদন নিষ্পত্তি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে 60টি আপিল আবেদন মঞ্জুর ও 29টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। নির্বাচন কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দেয়া 5টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে 10টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী 20শে জানুয়ারি। পরদিন 21শে জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। 22শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের 8টি সংসদীয় আসনে এবার ভোটার বেড়েছে 1,87,755 জন। এই জেলার ভোটারদের মাঝে দেখা গেছে গণভোট নিয়ে ব্যাপক উৎসাহ। জেলার প্রান্তিক জনগণের ভোটের ভাবনা নিয়ে তুলে ধরছেন কাজী শারমিন ইসলাম মেধা। টাঙ্গাইল জেলা বিখ্যাত পোড়াবাড়ি চমচমের জন্য। এই ঐতিহ্যবাহী মিষ্টির কারিগর ও ব্যবসায়ীরা অপেক্ষায় এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে। আমরা দেশের উন্নয়ন চাই, গরিব মানুষের 4টা যান ডাল ভাত খাইয়া বাঁচতে পারি, এইটাই আমরা কামনা করি। আমরা গণভোটের পক্ষে, সুষ্ঠু একটা নির্বাচন চাই। আমরা ব্যবসায়ী হিসেবে আমাদের এটাই দাবি। আমাদের দেশটা আরো উন্নত হয়, ইন ফিউচারে আরো যেন আমরা আর কি সহজ সরলভাবে জীবনযাপন করতে পারি সুন্দরভাবে। আর আমাদের বাচ্চাদের পড়ালেখার ক্ষেত্রে আর একটু মনে করেন যে মনোযোগী হলে পরে ভালো হয়। নির্বাচন আমরা চাই যে সুস্থভাবে, যেটা ভালো, এটা আমাদের জন্য, আমার দেশের জন্য, আমাদের জনগণের জন্য ভালো হয়, আমরা এটা চাই। এই জেলার আরেকটি ঐতিহ্যবাহী পোশাক টাঙ্গাইলের শাড়ি। এই শাড়ির কারিগররা চান সুস্থ ও সুন্দর পরিবেশে নির্বাচন, যেখানে তারা সকলে করবেন অংশগ্রহণ। আমি নতুন ভোটার, আমি এবার হাত ভোট দিব। ব্যাপারী জানি মেয়েরা সবাই, তারই জন্য জানি দেশ ভালোভাবে চলি, ভোট জানি দিতে পারি। মেয়ে মেশে এতদিন তো দিতে পারি নাই। ভালো সরকার চাই, ভালো কাজ কাম চাই। টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধারা চান নতুন সরকারের অধীনে হোক দেশের সংস্কার। এই জেলার সাধারণ জনগণ গণভোটের পক্ষে। তারা আহ্বান করেন সকলকে ভোটে অংশগ্রহণ করতে। আমি সংস্কারের পক্ষে, আমি হা ভোট দেব এবং আমি মনে করি হাটাই জয়যুক্ত হওয়া উচিত, কারণ দেশের একটা পরিবর্তন প্রয়োজন। সংস্কার ভালো জিনিস, ভালো উদ্যোগ, যদি সেইভাবে হয় সেটার আমরা সংস্কারের পক্ষে থাকি আর কি। গণতন্ত্র থাকবে, ভোটাভুটি হবে, আমরা সেই ভোটাভুটিটা চাই। স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে বজায় রাখার জন্য যে সরকার আসবে জনতার মাঝে
এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে, এই দেশের মানুষ যেন গণতান্ত্রিকভাবে একটা সুন্দর সরকার পায়, সেই আশা নিয়ে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। এই ভোট আমরা চাই, ভোট আমাদের হওয়া দরকার, নির্বাচিত সরকার আসুক, আমরা এটাই কামনা করি। পোড়াবাড়ি চমচম আর টাঙ্গাইলের শাড়ি, ঐতিহ্যবাহী এই টাঙ্গাইল জেলার নগরীর সকল স্তরের মানুষ এখন অপেক্ষায় আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের। তাদের অপেক্ষা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, যেখানে তারা সকলে অংশগ্রহণ করবে। কাজী শারবিন ইসলাম মেথা, বিটিভি নিউজ, টাঙ্গাইল। আজ পবিত্র শবে মেরাজ। হিজরি সনে রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবী ও রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেছিলেন। মহান আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে উম্মতে মুহাম্মদের জন্য ৫ ওয়াক্ত নামাজের সওগাত নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন। মহান আল্লাহর হুকুমে বরকতময় এ রাতে মেরাজ বা ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে উম্মতে মুহাম্মদের কাছে এ রাতটি অত্যন্ত মহামান্বিত। পবিত্র কোরআনে এই অলৌকিক ঘটনাকে ইসরা ও মেরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এ রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদ জুমা রাজধানীর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় ও সামাজিক সংগঠনে ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে। এই মহামান্বিত রজনীতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির আজকার, দোয়া দুরূদ ও ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোক সভায় উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের জন্য এই মানবিক উদ্যোগ। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেনের সভাপতিত্বে শোক সভায় বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও অনুষ্ঠানের গাম্ভীর্য ও মর্যাদা রক্ষায় তারা কোনো বক্তব্য দেননি। কেবল বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট নাগরিকরা বেগম খালেদা জিয়ার অবদান ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। শোক সভায় শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠী সহ সনাতন ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাজধানীর উত্তরায় ১১ নম্বর সেক্টরের ৭তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত ৬ জনের। এর মধ্যে একই পরিবারে ৩ জন রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা। সকাল 8:45টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয় নিহতের সংখ্যা ৩ জন। পরবর্তীতে পুলিশ জানায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের 2টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় 8:25 আগুন নিয়ন্ত্রণে আসে। পরে 10টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। নিহতদের মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার বিষয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের হুমকি দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গোলাম হোসাইন দর্জি ইরান পরিস্থিতি বিষয়ে সংস্থার 15টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অবহিত করেন। বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরানের প্রতিনিধি বলেন, ইরান কোনো ধরনের সংঘাত চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সমুচিত
জবাব দেয়া হবে। তাছাড়া ইরানের প্রতিনিধি ইরানের সহিংসতা উস্কে দিতে যুক্তরাষ্ট্র সরাসরি কাজ করছে বলে অভিযোগ করেন। বৈঠকে মার্কিন প্রতিনিধি মাইক ওয়ালস বিক্ষোভ দমনে ইরান সরকারের নেওয়া পদক্ষেপে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানে বিক্ষোভ চলাকালে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার হতাহতের সঠিক সংখ্যা জানা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, ইরানের জনগণ অতীতে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আরও বেশি স্বাধীনতা দাবি করছেন। মাইক ওয়ালস বলেন, ইরানের চলমান বিক্ষোভকে দেশটির সরকার বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করলেও সত্যিকার অর্থে ইরান সরকার তাদের নিজের জনগণকেই ভয় পায়। তবে মার্কিন দূত ওয়ালস ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যেই হুমকি দিয়েছেন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে ইরানের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গোলাম হোসেন দর্জি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, ইরান বর্তমান পরিস্থিতির অবনতি হোক কিংবা কোনো ধরনের সংঘাত চায় না। তবে ইরানের বিরুদ্ধে যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আগ্রাসনের সমুচিত এবং বৈধ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এক্ষেত্রে তিনি জাতিসংঘ সনদের 51 ধারার কথাও উল্লেখ করেন। অন্যদিকে বৈঠকে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মার্তা পোভি জানান, ইরানের জনবিক্ষোভ দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। তিনি জানান, গত বছরের ডিসেম্বরে তেহরানের দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রার দরপতন এবং অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সূচনা হয়। তিনি জানান, ইরানের চলমান আন্দোলনে এ পর্যন্ত 18,000-এর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তিনি আটককৃতদের সঙ্গে মানবিক আচরণ করা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকার জন্য ইরানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি বুধবার জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো পরিকল্পনা ইরানের নেই। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আটককৃতদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো পরিকল্পনা নেই ইরান সরকারের। গাজায় ইসরায়েলি হামলায় আরও 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজায় এমন এক সময় এই প্রাণহানির ঘটনা ঘটল যখন ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে চলছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডিয়ার কমান্ডার। নিহতের নাম মোহাম্মদ আল হাউলি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সংঘাত পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় বোর্ড অব পিস নামে একটি কমিটি গঠনেরও ঘোষণা দিয়েছেন। 15 সদস্যের ওই টেকনোক্রেটিক কমিটির প্রধান হবেন তিনি নিজেই। এই কমিটি গাজার প্রতিদিনকার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এদিকে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী সায়েদকে ওই কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম বোর্ড অব পিস গঠনের সিদ্ধান্তকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি চলমান সত্ত্বেও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 451 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। চীনের বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। চীন ও কানাডার মধ্যে শীর্ষ পর্যায়ের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হল যখন দুদেশের নেতৃবৃন্দ বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করছেন। বেইজিং ও অটোয়ার মধ্যে গত প্রায় 1 দশকের তিক্ত সম্পর্কের পর বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হল। এর আগে গত বছরের নভেম্বরে এক সম্মেলনে মার্ক কার্নি ও শি জিনপিং এর মধ্যে সাক্ষাৎ হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা শি জিনপিং এর মার্ক এবং কার্নির বৈঠকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বলে আখ্যায়িত করেছেন। 2018 সালে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের এক কর্মীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে কানাডা ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর আগে বুধবার চীন পৌঁছে প্রথমে দেশটির প্রধানমন্ত্রী লি কুয়াংয়ের সঙ্গে বৈঠক করেন মার্ক কার্নি। মার্ক কার্নির চলতি চীন সফরকে দেশটির সঙ্গে কানাডার সম্পর্ক উন্নয়ন এবং নতুন অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া এমন এক সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো যখন যুক্তরাষ্ট্রের উপর কানাডা তার বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে আনতে চাইছে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে সহায়তা করতে ফ্রান্স, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশ থেকে সেনাদল দ্বীপটিতে পৌঁছতে শুরু করেছে।
15 সদস্যের একটি শক্তিশালী ফরাসি সামরিক কন্টিনজেন্ট গ্রিনল্যান্ডের রাজধানী নুয়কে পৌঁছেছে। জার্মানি বৃহস্পতিবারই 13 সেনার একটি কন্টিনজেন্ট সহ ফ্লোর 100M পরিবহন বিমান নুয়কে পাঠিয়েছে, যদিও কর্মকর্তারা বলছেন এই সেনারা শনিবার পর্যন্ত গ্রিনল্যান্ডে থাকবেন। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের সেনারাও গ্রিনল্যান্ডের মিশনে যোগ দিচ্ছে। সুইডেন বুধবারে সেনা কর্মকর্তাদেরকে গ্রিনল্যান্ডে পাঠিয়েছে। বুধবার হোয়াইট হাউসে গ্রিনল্যান্ড, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় বৈঠক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মৌলিক মতবিরোধ সামনে আসার পর দেশগুলো এ পদক্ষেপ গ্রহণ করছে। এবারে আবহাওয়ার খবর। পতঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিকভাবে অস্থায়ী মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 31 মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 10 মিনিটে, জোয়ার সকাল 6টা 51 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 12টা 40 মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যে 6টা 41 মিনিটে।